চলো সকলকে ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেকে একবার আমাকে অ্যাকনলেজ করে দাও যে প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে। প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে এটা একটু আমাকে বলে দাও প্রত্যেকে। যদি প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাস শুরু করব। সকলকে গুড নুন। জাস্ট 12টা পেরিয়ে গেছে, তো আমি গুড আফটারনুন বলতে পারি। অল ক্লিয়ার, তাই তো? আচ্ছা, আজকে অনেকে আমার ক্লাসটা জানে না, কারণ আমি ক্লাসটা অলরেডি কালকে জানিয়ে দিয়েছিলাম পেড টিমে যে আমার ক্লাসটা আজকে অ্যালাইন করে দিতে। বাট ওই আর কি, যে করব, আমি তো করতে পারি না, অন্য লোককে দিয়ে করানো, তো সেক্ষেত্রে করব করে একটা নির্দিষ্ট সময় চলে যাওয়া। তো এবার তোমাকে কতগুলো কথা আমি বলবো, যে ক্লাস তো তোমরা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা কিছু নেই। আমি তোমাদেরকে 2-3টে জিনিস একটু বলবো। দেখো, আমি আজকে ক্লাস দেখবে যে 16 তারিখে তোমাদের প্রথম ক্লাস ছিল, তারপরে হঠাৎ করে কোনো মাঝখান থেকে কোনো ক্লাস ছিল না, উধাও হয়ে গেছিল। তো বিশেষত আমি তোমাদেরকে জানিয়ে গিয়েছিলাম যে আমার একটা ক্লাস আমি তোমাদের আগে নিয়ে নেব, বাট সেটা নেওয়া হয়ে উঠতে পারেনি, কারণ ওই আমাকে সেদিন রাতেই বেরিয়ে যেতে হয়েছিল পুরোটা রেসপেক্টে, তো সেই জন্য আমি নিয়ে উঠতে পারিনি। এবার বক্তব্য হচ্ছে 17, আগে ভালো করে মন দিয়ে কথাগুলো শোনো, তারপর আমি তোমাদের এক এক করে কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। 18, 19, 20 এই 4 দিন আমরা কেউই আড্ডা 247 এর যারা টিচাররা রয়েছে তারা থাকবে না। তো সেই জন্য এই যে 4টে দিনের ক্লাস রয়েছে, এই 4টে দিনের ক্লাস আমি তোমাদের দেখবে শিডিউল করে নিয়েছি, যাতে তোমাদের আর কোনো রকম কোনো কনফিউশন না হয়। 17 আর 18 এই দুদিনের ক্লাস আমি আজকেই দুটো নিয়ে নেব। কখন নেব? এখন 12টা থেকে একটা নিচ্ছি, তারপরে 1টা থেকে একটা নেব, হয়ে গেল। এরপর 19 আর 20 এই যে দুটো ক্লাস রয়েছে, এই দুটো ক্লাস আমি নেব হচ্ছে 22 তারিখে। 22 তারিখে কখন নেব? একটা 2টোর সময়, একটা 3টের সময়, বোঝা গেল। আর 16 তারিখ যেরকম ক্লাস ছিল সেরকম তো থাকবেই। আমি কেন এত তড়িঘড়ি করছি? আমি পরেও করতে পারতাম। তড়িঘড়ি করছি একটা কারণের জন্য, তোমাদের জন্য। তার কারণ তোমাদের দেখবে গতকাল আমি ইউটিউবে ভিডিও করে দিয়েছি যে তোমাদের কিন্তু অলরেডি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো আমি তোমাদেরকে কতগুলো কথা বলতে চাই। দেখো, নোটিফিকেশন বেরিয়ে গেছে মানে হচ্ছে এক্সাম ডেটের নোটিফিকেশন বেরিয়ে গেছে। এবার এক্সাম ডেটের নোটিফিকেশন বেরিয়ে গেছে মানে কিন্তু সবার শিরে সংক্রান্তি, সবাই সেম জায়গাতেই চাপে পড়ে গেছে। আমি নিজে তোমাদেরকে বলছি, কারণ আমি জেনারেলি ভুলভাল কথা বলতে পছন্দ করি না। আমি নিজে তোমাকে বলছিলাম যে 15ই মার্চ তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র শেষ হচ্ছে। তো হিসাব বলছে যে মার্চ মাসের এই 15 দিন ওরা রেস্ট নিয়ে নেবে, তারপর আবার এপ্রিল থেকে হয়তো শুরু করে দিতে পারে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। কিন্তু ওদের রেস্ট নেওয়ার কোনো গল্প নেই। ওরা ডাইরেক্টলি 16ই মার্চ থেকে ডাইরেক্টলি শুরু করে দিলে হচ্ছে তোমার গিয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। এবং যখনই 27 তারিখে শেষ করবে, ভাই যদি রি এক্সাম না হয় তাহলে কিন্তু ওদের কোনো বিশ্বাস নেই, হয়তো 28শে মার্চ থেকেই তোমাদের কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল শুরু করে দিতে পারে। তাই বারবার করে বলছি ভাই, সতর্ক হয়ে যাও। যদি চাকরিটা পেতে চাও সতর্ক হয়ে যাও, ঠিক আছে? কেউ বলতে পারে না কি হতে পারে। আর এত স্পিডে কেন করছি জানো? এর পেছনে একটাই কারণ। দেখো, 2024-এর গ্রুপ ডি এক্সাম কবে শেষ হলো? শেষ হলো হচ্ছে 2026-এর তোমার হচ্ছে 10th ফেব্রুয়ারি। যদি এটা এখানে শেষ হয় তাহলে 2025 পুরো বাকি রয়ে গেছে। 2026-এ আবার নোটিফিকেশন বেরোবে। তো এই টোটাল জিনিসপত্রগুলোকে তো ওদেরকে রিক্যাপ করতে হবে। তাহলে আলটিমেটলি বছরের পর বছর পরীক্ষাটার কি মানে রইল, যদি 2024-টা শেষ করতে সময় লেগে যায় 2026 পর্যন্ত। তো সেই জন্য ওরা এত স্পিডে কাজটা এগোচ্ছে। এবং ওরা 2025-এ সমস্ত এক্সাম, আমার কেন জানি না মনে হচ্ছে সবকিছু 2025-এই কন্ডাক্ট করে দেবে। এই 2026-এই কন্ডাক্ট করে দেবে, 2026-এই পুরো জিনিসটা কন্ডাক্ট করে দেবে। 2025-এর টোটাল যতগুলো নোটিফিকেশন বেরিয়েছে প্রত্যেকটাই 2026-এ কন্ডাক্ট করে দেবে। কারণ এনটিপিসি দেখো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর ওদের কাছে বড় পরীক্ষা বলতে আর গ্রুপ ডি পড়ে থাকবে, যেটা ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে। তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ওরা ডাইরেক্টলি সিবিটি টু তে মুভ করে যাবে। সিবিটি টু তো ওর কাছে কোনো ব্যাপারই নয়, একদিন করে তোমার টোটাল সিবিটি টু নিপটিয়ে দেবে এবং 2026-এর হয়তো শেষ দিক করে তোমার দেখবে 2025-এর সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে গেছে।
এবং রিক্রুটমেন্টও দিয়ে দিয়েছে। তো এতটা ভয়ানক স্পিডে কিন্তু রেল এগোচ্ছে। একদিক থেকে ভালো খবর যে কোনো রকম তোমাকে ডিলে মানে সহ্য করতে হবে না। এই দীর্ঘদিন ধরে যে তোমার এসএসসি বা অন্যান্য পরীক্ষাতে যে লেভেলে ডিলে হচ্ছিল সেই ডিলেটা চলে গেল। কিন্তু অন্য দিক থেকে এটা বিশাল চাপের জিনিস যে ভাই এত তাড়াতাড়ি আমি কি করে তৈরি করব নিজেকে। আমি এই জন্যই তোমাদেরকে বলেছিলাম, যারা এখনো পর্যন্ত গ্রুপ ডির স্বপ্ন দেখছো, ভাবছো আমার কাছে প্রচুর টাইম রয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম, আগের বছর থেকে বলে আসছি, ভাই এদের কিন্তু মতিভ্রম ঘুরে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু যা কিছু করে দিতে পারে। দেখতে পাচ্ছ তো 1 মাসের মধ্যে 5টা এক্সাম শেষ করে দিল। এএলপি, সেকশন কন্ট্রোলার, টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান গ্রেড 3, জেই, প্যারামেডিক্যাল, 6টা এক্সাম কভার করে দিল 1 মাসের মধ্যে। বুঝতে পারছো? তো রেল কিন্তু যদি চায় তাহলে সবকিছু করতে পারে। তো এখন কি করবো স্যার, আমাকে এখন বলুন। আমি তোমাদেরকে সতর্ক করার দায়িত্ব আমি সতর্ক করে দিয়েছিলাম আগে থেকে। যারা সতর্ক ছিলেন তারা আগের ব্যাচে ভর্তি হয়ে গেছিল, তাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। যারা সিলেবাস কমপ্লিট করে উঠতে পারোনি, আমি এখন তোমাদেরকে একদম যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো। ফালতু হাবি জাবি জিনিসপত্র করে না, হাবি জাবি লোকের কথা শুনবে নাচবে না। আমি বারবার করে বলছি যে সময় কিন্তু খুব দাম রয়েছে। তোমার ভুল ভাল জিনিসপত্র দেখে সময় নষ্ট করবে না। এখন একদম টাইম নেই। আজকে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, এ মাসে আবার 2 দিন কম রয়েছে। তো হিসাব অনুযায়ী তোমাদের কিন্তু আর একদম ডেট টু ডেট 30 দিন তোমার টাইম রয়েছে। তো 30 দিনে তুমি যদি এখন চারিদিকে ঘুরে বেড়াও, বিভিন্ন ভিডিও দেখো, স্ট্র্যাটেজি ভিডিও দেখো, তোমার সবকিছু শেষ হয়ে যাবে। স্ট্র্যাটেজি ভিডিও আমি তোমাদের জন্য আগামীকাল করে দিচ্ছি। আগামীকাল ভিডিওটা দেখে নেবে, আজকেই করে দেবো, কালকে আপলোড হয়ে যাবে, আজকেই করে দেবো। তো সেই রেসপেক্টে ওই ভিডিওটাই দেখবে, আর কোনো ভিডিও দেখবে না, প্রথম জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে যে স্যার এখন কিভাবে আমি সিলেবাস শেষ করবো সেটা আমাকে বলুন। তো আমি তোমাকে বলবো, তুমি কি পরীক্ষা দিতে যাচ্ছ এখন? আমি বারবার করে বলেছি, তুমি যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষার জিনিসপত্রগুলোকে দেখবে। তুমি কি পরীক্ষা দিতে যাচ্ছ এখন? এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছ। তুমি কিন্তু গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ না। বারবার করে বলছি একটা কথা, তুমি এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছ। তো যে পরীক্ষা যেটা ওয়েটেজ সেটা তোমায় করতে হবে। অন্য কোনো গল্প দেখে লাভ নেই, অন্য কোনো পরীক্ষাতে কি হয় কি না হয়। তো সেই জন্য তোমাকে আমি বলছি, এনটিপিসি তে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না, ম্যাথ তোমাকে সবই পড়তে হবে। জিআই, জিআই এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না, জিআই তোমাকে সবই পড়তে হবে। এই দুটো তোমাকে ভালো করে পড়তেই হবে, কারণ এই দুটোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তোমার সিলেকশনের জায়গা। স্যার কেন সিলেকশনের জায়গা বলছেন? তার কারণ তুমি যদি এখান থেকে এই দুটো জায়গা থেকে 30-30-60 নাম্বার তুলে নিতে পারো, এখানে তোমাকে সেম পার্সেন্ট নাম্বার তুলতে হবে। কারণ তুমি ঝাড় খাবে হচ্ছে এই পার্টটাতে, তুমি ঝাড় খাবে এই পার্টটাতে, আমি তোমাকে এখনই বলে দিলাম। ঠিক আছে? আমি কিন্তু কখনো ভুলভাল কথা বা ভুলভাল জিনিসপত্র তোমাদের মধ্যে ঢোকাতে চাই না। আমি তোমাকে এখনো বলে দিচ্ছি, তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ টিচারের কাছে পড়ো না কেন, তুমি তার সত্ত্বেও এই জায়গাটায় ঝাড় খাবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একটাই, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার আননোন জিনিসপত্র আসবেই, এখানে তোমার জিকের ভয়ানক কিছু জিনিসপত্র আসবে যেগুলো তুমি পারবে না। সেখান থেকে তোমার মনোবল ডাউন হবে, তোমার জানা কোশ্চেন তুমি ভুল করবে, নেগেটিভ খেয়ে চলে আসবে। তো বারবার করে বলছি, এই জায়গাটা প্রচন্ড টাফ জায়গা। এইখানে 40-এর মধ্যে যদি তুমি 20 স্কোর করতে পারো তাহলেই তোমার হয়ে যাবে। তো তোমার টার্গেট এখান থেকে এক এনি কস্ট 20 নিয়ে আসা। আর এখানে 60-এর মধ্যে যেন একটা নাম্বার বাদ না যায় ভাই, আমি বারবার করে বলে রাখছি, এখানে 60-এর মধ্যে যেন কোনো নাম্বার বাদ না যায়, এখানে কোনো কম্প্রোমাইজেশন আসবেই না। তো এই জায়গাটাতে তোমাকে 60-60 পেতে হবে, তার জন্য ম্যাথ জিআই গুলে খেয়ে ফেলো, কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না, একটা চ্যাপ্টারও বাদ দেওয়া যাবে না। তোমার যদি মনে একটা ভীতি থেকে থাকে যে স্যার জিআইতে তো 33টা চ্যাপ্টার রয়েছে, আমি কি করে সবকিছু শেষ করব, আমি 31টা করে নিয়েছি, বাকি দুটো চ্যাপ্টার শেষ করতে পারলাম না, করো না। যদি তোমার প্রশ্নেতে এই দুটো চ্যাপ্টার থেকে 4 থেকে 5টা কোশ্চেন চলে আসে, ভাই তুমি বুঝতে পারছো 60 থেকে তুমি নেমে চলে গেলে 55-তে, তাছাড়া নেগেটিভ। তো এখানে কোনো কম্প্রোমাইজেশনের কোনো জায়গা নেই। কম্প্রোমাইজ করবে হচ্ছে তুমি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে। এবার তোমাকে বলি, এই জায়গাটাতে 20 নাম্বার তুমি কি করে তুলবে? তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসবে। আমি তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও সবকিছু বলে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি দেখবে 40-এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 18 নাম্বার তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তো তোমাদের দুটো সাবজেক্ট হয়ে যাওয়ার পর 3 নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স।
এখানে অন্য কোনো গল্প নেই, তোমাকে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। কোথা থেকে পড়তে হবে স্যার, কি কি পড়তে হবে স্যার? তোমাকে আমি বলবো 2025 কোনো রকম কোনো কিছু বাদ দেবে না। 2025 জানুয়ারি থেকে 2025 জানুয়ারি থেকে 2026 তোমার হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত জিনিসপত্র শেষ করবে, সমস্ত জিনিসপত্র শেষ করবে। আমি এখনো তোমাকে বলে দিচ্ছি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কি আসবে, এক্ষুনি বলে দিচ্ছি। 2026 মার্চে তোমার পরীক্ষা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি 2025 সবচেয়ে বেশি প্রশ্ন আসবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর 2026 তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা তাও কম আসবে। এই 5টা মাস থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে, বোঝা গেল? তো এই জায়গাগুলোর জন্য তোমাদের সমস্ত কিছু রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, এইগুলোকে তুমি এন্ড করো। তুমি ভিডিও কোর্সে যাও, অনেকের লাইভ ক্লাস হয়নি, কারণ তোমাদেরকে আমি লাইভ ক্লাস যেটা করার কথা সেগুলোকে আমি বলে দিয়েছিলাম, লাইভ ক্লাস যেরকম হওয়ার কথা সেরকমই হবে। সেটাকে তোমাকে যদি তুমি এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাকে বলেছিলাম তোমাকে নিজে থেকে এইগুলোকে শেষ করতে হবে, তার জন্য পুরো ভিডিও রেকর্ড তোমাকে দিয়ে দিয়েছি। তো সেই জন্য তুমি ভিডিও রেকর্ডে যাও, ম্যাথ শেষ করো, জিআই শেষ করো। তোমাদের যদি শুভদীপ স্যারের জিআই ভালো লাগে, শুভদীপ স্যারের জিআই অ্যাড করে দিয়েছি, শেষ করো। এইগুলোকে শেষ করতে হবে ভাই, কিচ্ছু করার নেই। এই জিনিসপত্র শেষ হয়ে যাওয়ার পর এই কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টে জায়গায় যদি তুমি তুলে দিতে পারো, নিজের গ্রিপের মধ্যে চলে আসতে পারো, তুমি ভাবো এখানে 15 থেকে 18 নাম্বার তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এখানে তুমি 60 তুলে নিয়েছো, ভাই 75 তোমার সিকিউর হয়ে গেল, 75 তোমার সিকিউর হয়ে গেল। এবার তোমাকে আমি কি করাচ্ছি, এখানে সায়েন্স করাচ্ছি, তো তোমাকে আমি এখানে সায়েন্স করাচ্ছি, তো তোমার সায়েন্সের টোটাল চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমাকে আমি বলে রাখছি সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি থেকে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তো আমি সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো জায়গা থেকে খুব কম কোয়েশ্চেন আসবে, আমি এটাও তোমাকে বলে রাখলাম। 40টা কোশ্চেনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে দেখবে হয়তো 7 থেকে 8টা কোশ্চেন আসছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে দেখবে হয়তো 3 থেকে 5টা কোশ্চেন আসছে। এবার এই যে 3 থেকে 5টা কোশ্চেন তোমার রয়েছে, এই যে 3 থেকে 5টা কোশ্চেন তোমার রয়েছে, দেখো তোমায় কিন্তু আরামসে 20তে নিয়ে যেতে সাহায্য করে দিল, ঠিক আছে? এবার তাহলে তোমার মেন টার্গেট কি? তোমার মেন টার্গেট হচ্ছে সবার প্রথম, তোমাকে সাবজেক্ট গুলো বলে দিচ্ছি, সবার প্রথম ম্যাথ, সেকেন্ড হচ্ছে তোমার গিয়ে জিআই, এখানে কোনো কম্প্রোমাইজেশন নেই। 3 নাম্বার কোনো কম্প্রোমাইজেশন নেই, কারেন্ট অ্যাফেয়ার্স। এই 3টে জায়গা তুমি কভার করে দিতে পারলে তুমি অন্য জায়গায় চলে গেলে। 4 নাম্বার জিনিস হচ্ছে সায়েন্স। এই যে সায়েন্স আছে, এই সায়েন্সটা যেহেতু নন জিনিসপত্র আসছে, তো আমি যা পড়াচ্ছি এগুলো ভালো করে করো। আর তোমাদেরকে আমি যেগুলো ম্যারাথন নিয়েছি, কোন ম্যারাথন গুলো নিয়েছি তোমাকে সায়েন্সের বলবো, আমার ক্লাস তো এখানে করছোই, আমি তোমাদের সিলেবাস শেষ করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। আমি তোমাদেরকে এখানে যা পড়াচ্ছি, পরীক্ষার আগে আমি তোমার সিলেবাস শেষ করে দেবো, ঠিক আছে? তো আমার মানে যাদের তোমার হচ্ছে কেমিস্ট্রি আমার হয় তাদের কিন্তু শেষ হবে না, কিন্তু যাদের ফিজিক্স আমার মানে এর আগে আমি কেমিস্ট্রি করিয়ে দিয়েছি তাদের শেষ হয়ে যাবে। তার যাদের কেমিস্ট্রি পরের দিকে মার্চ থেকে শুরু হচ্ছে আমাদের, তুমি কেমিস্ট্রি চলে যাও, গিয়ে তোমার হচ্ছে আমার রেকর্ডেড ভিডিও আছে দেখে নাও। তবে পসিবলি তোমাদের কিন্তু কেমিস্ট্রি আমার হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম জনারই, আমার হয়ে গেছে অলরেডি। তো আমার ক্লাস মেনলি সায়েন্সের করবে, তার সঙ্গে তোমাকে আমি 3টে ম্যারাথন বলবো। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যত সায়েন্সের কোয়েশ্চেন এসেছে সেটা নিয়ে আমি একটা ম্যারাথন করিয়েছিলাম, দেখবে 4.5 ঘন্টা, ইউটিউবে আছে রেল পুলিশ চ্যানেলে। নেক্সট হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসেছে আমি করিয়েছিলাম, দেখবে 6.5 ঘন্টা, দেখবে ইউটিউবে আছে। এবং আমি তোমাদের খুব শীঘ্রই যেদিন অ্যান্সার কি গ্রুপ ডির বেরোবে সেদিন আমি তোমাদের টোটাল গ্রুপ ডির সায়েন্স যতগুলো এসছে ফিজিক্স কেমিস্ট্রি সেটা আমি করিয়ে দেবো, সেটা কত ঘন্টা হবে আমি জানি না। তো এই 3টে জিনিস করবে, তার সঙ্গে প্লাস এই ক্লাসগুলো করবে। তুমি সায়েন্সে তোমাকে যে তোমার হচ্ছে মোটামুটি 3 থেকে 5 নাম্বার কোয়েশ্চেন আসবে, এখান থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এই 4টে জিনিস তোমাদের কভার হয়ে যাওয়ার পর, এই 4টে জিনিস তোমার কভার হয়ে যাওয়ার পর, এরপর যদি তোমার মনে হয় যে আমি স্যার এই 4টে জিনিস কভার করে ফেলেছি সারাদিনের মধ্যে, এরপরে আমার মনে হচ্ছে যে আমি এই পার্টগুলোকে এখনো বাকি রয়েছে, এই পার্টগুলো করব, তাহলে সেই রেসপেক্টে সেগুলোতে হাত দিতে পারো। সেগুলোর মধ্যে তোমার হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ঠিক আছে? ইকোনমিক্স তুমি চাইলেও এখন ছেড়ে দিতে পারো, তুমি যেহেতু এনটিপিসি পরীক্ষা দিতে, তুমি ইকোনমিক্স ছেড়ে দিতে পারো, এখন ইকোনমিক্স থেকে অ্যাজ সাচ প্রশ্ন আসবে না। তো মেন তোমার টার্গেট হচ্ছে এই 4টে, এই 4টে হয়ে যাওয়ার পরও হিস্ট্রি আর পলিটি, ঠিক আছে? এই হলো টোটাল ব্যাপার। আর
দেখবে কম্পিউটার তোমাদের কিন্তু এর আগের বার পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছিল, তো কম্পিউটার থেকে যে যে জিনিসপত্রগুলো তোমাদের রেকর্ডেড আকারে কম্পিউটার ক্লাস দিয়ে দিয়েছি সেটাকে শেষ করবে। ঠিক আছে, তো এইগুলো তুমি কোথা থেকে করবে আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিই। তুমি চলে যাও আমাদের যে আড্ডা 247 যে তোমাদের ক্লাস, এখানে তো কি করে দেখাবো, দাঁড়াও। দেখো তোমাদের যখন নর্মাল ক্লাস হবে তখন তো সেটা তুমি করতেই পারবে, সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে বলছি তুমি এখন নিজে কি করে করবে। ঠিক আছে, কারণ যারা যারা অলরেডি পরীক্ষা ফর্ম ফিল আপ করে দিচ্ছে তাদেরকে শেষ করতে হবে। তো সিলেবাস শেষ করে যদি তোমাকে বলছি, তুমি দেখবে ভিডিও কোর্সের মধ্যে তোমাদের পুরো ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটাকে এন্ড করো, ভিডিও কোর্সের ম্যাথগুলোকে এন্ড করো, কারণ তোমাদের লাইভ ক্লাস শুরু হতে 9 মার্চ সময় লাগবে, তো ওইটা শেষ হবে না এখন। এটা আগের মানে ব্যাচের যে সমস্ত ম্যাথ ক্লাস করানো হয়েছে এই ম্যাথ পুরো শেষ করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এখানে সায়েন্স শেষ করবে, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে এখানে কম্পিউটার শেষ করবে, নেক্সট হচ্ছে তোমার গিয়ে এদিকে রিজনিং শেষ করবে। এই 4টে জায়গা শেষ করো। আর তোমাদের তো মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর তোমাদের ভিডিও কোর্স দেওয়াই আছে, যেটা তোমাদেরকে দিয়ে দেখিয়ে রেখেছিলাম, সেখান থেকে শেষ করো। তো আমি তোমাদেরকে পুরো সাবজেক্ট বলে দিলাম, মোটামুটি একটা স্ট্র্যাটেজি বলে দিলাম, এইগুলোকে তুমি দেখে নাও এবং তারপর তুমি এগোতে থাকো। আমি কালকে পুরো স্ট্র্যাটেজি ভিডিও করে দিচ্ছি, আগামীকাল মোটামুটি ওই ধরো 11টা 15 নাগাদ ইউটিউবে আপলোড হয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো এই টোটাল জিনিসপত্রগুলোকে এন্ড করো, আর কোনো দিকে তাকানোর দরকার নেই। আমি আবারও বলছি, তোমার প্রাইমারি ফোকাস থাকবে এনটিপিসি পেতে গেলে এই 4টে সাবজেক্ট, এবং এই 4টে সাবজেক্ট থেকে যেন কোনো নাম্বার বাদ না যায়। এখান থেকে 80 তো তুমি স্কোর করো। আমি জেনারেলের কথা বলছি, তুমি যদি জেনারেল হও এবং তুমি যদি যে কোনো জায়গা থেকে ফর্ম ফিল আপ করেছো, যে কোনো জায়গা থেকে ফর্ম ফিল আপ করো, তুমি যদি এই র স্কোর 80 নিয়ে আসতে পারো, তোমার সিলেকশন হয়ে গেছে, তোমার সিবিটি 1 হয়ে গেছে, তারপর সিবিটি 2 এর জন্য তুমি লাইভ ক্লাস করাবোই। বুঝতে পারলে? তো এই হলো টোটাল বিষয়। এবার কি কি করতে হবে কি না করতে হবে আমি সবকিছু জিনিসপত্রগুলো আবার বাকি যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ইউটিউবে বলে দেবো। ওকে, চলো আর কোনো কথা নয়, এবার আমি চলে আসবো আমাদের নেক্সট গল্পতে, আমাদের পড়াশোনার জায়গাতে, কারণ আমাকে তো সায়েন্সের সিলেবাসটা শেষ করবো আমি তোমাকে বলে দিলাম, বাট সেটা তো শেষ করতে পারে ভাই, আমাকে তো সেটার জন্য টাইম দিতে হবে। তো আমি আর কোনো দিকে আর তাকাবো না, এবার আমরা পড়াশোনার দিকে চলে আসবো। ঠিক আছে, মেন তোমাদের কিন্তু ফোকাস হচ্ছে মেনলি ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টে জায়গা। এই 3টে জায়গা তুমি যদি নিজের হাতের মধ্যে নিয়ে আসতে পারো, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার এবার নিজেকে একটু হালকা লাগছে তো? মনে হচ্ছিল তো স্যার কি করব, কোথায় করব, কি না করব? তোমার কাছে সবকিছু রয়েছে, তুমি এবার শেষ করবে। ঠিক আছে, আমি সবকিছু বলে দিলাম, এবার জাস্ট পুরো জিনিসপত্রগুলোকে এন্ড টু এন্ড শেষ করো, কোনো দিকে তাকাবে না, কোনো স্ট্র্যাটেজি ভিডিও দেখবে না, যা যা বললাম সেগুলোকে শেষ করো। একমাত্র কালকে যে 11টা 15 ভিডিওটা দেবো সেটা দেখবে। আর আমি যখন ম্যারাথন ক্লাসটা নেব সায়েন্সের জন্য টোটাল গ্রুপ ডির, সেটা কত ঘন্টা হবে জানি না, সেই ক্লাসটা দেখবে। ব্যাস, চলো আর কোনো কথা নয়, এবার আমরা পড়াশোনাতে মুভ করে যাব। দেখো এবার আমি যেটা করাবো আজকে, যেটা করাবো আমি সেটা হচ্ছে কাইনেমেটিক্স 2D। কাইনেমেটিক্স 1D আমরা করে ফেলেছি, কাইনেমেটিক্স 2D আমরা করব। ঠিক আছে, দেখো কাইনেমেটিক্স 2Dর মধ্যে আমরা কি পড়তে হবে? কাইনেমেটিক্স 2Dর মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সার্কুলার মোশন আর একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, একটা হচ্ছে সার্কুলার মোশন, একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এবার কি কি জিনিসপত্র আছে কি না জিনিসপত্র আছে আমি এক এক করে আসবো। সবার প্রথম আমরা পড়বো হচ্ছে সার্কুলার মোশন, তারপরে আমরা প্রজেক্টাইল মোশনে আসবো। ঠিক আছে, আমাদের যখন 2 ঘন্টা ক্লাস রয়েছে আমরা যতটা পারবো শেষ করে দেবো, চেষ্টা করবো আজকে কাইনেমেটিক্স 2Dতে শেষ হয়ে যায়। ওকে, চলো
আমি কাস্ট সার্টিফিকেট নিয়ে পুরো ভিডিও করে দিয়েছি ভাই, ঠিক আছে, ভিডিও দেখে নাও। এখানে আমরা পড়াশোনা করছি, পড়াশোনা ছাড়া অন্য কিছু কথাবার্তা বলবো না। কাস্ট সার্টিফিকেট নিয়ে যা ভিডিও করার দরকার, তোমার অন্যান্য কোনো স্ট্র্যাটেজি ভিডিও করার দরকার, সবকিছুর জন্য ইউটিউব রয়েছে, ইউটিউবে কথা বলে নাও, এখানে আর কোনো কথাবার্তা বলো না। আমার ভিডিওটা দেখে নাও, ভিডিও দেখলে তোমার পুঙ্খানুপুঙ্খ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো রকম কোনো কিছু থাকবে না, ঠিক আছে। তো এবার আর কোনো কথা নয়, এবার আমরা পড়াশোনাতে ফিরে আসি, কারণ না হলে আমাদের সিলেবাস শেষ হবে না। দেখো এবার প্রত্যেকে তোমাদের মনে যা যা চলছে, সেটা তোমার মানে গার্লফ্রেন্ডকে নিয়ে হোক, তোমার মনে ধূপপুকানি হোক এনটিপিসি পরীক্ষাকে নিয়ে, বা তোমার খিদে পাক, যা কিছু হোক, সবকিছু ভুলে যাও, কনসেন্ট্রেট হয়ে যাও আমার বোনের দিকে, কারণ এটা একটু আননোন জিনিস তোমাদের কাছে, যদি না বোঝো তাহলে বুঝতে পারবে না। আমার কথাগুলো যদি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ শোনো তাহলে পুরো জিনিসপত্র বুঝতে পারবে। তাই কমেন্টটা পুরোপুরি বন্ধ করে এখন পুরোপুরি এই জায়গাটা মন দাও, ঠিক আছে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসবে এই সব জায়গাগুলো থেকে। চলো সবার প্রথম আমরা পড়বো হচ্ছে সার্কুলার মোশন। দেখো সার্কুলার মোশন বলতে আমরা কি বুঝি, বা আমরা যে সবার প্রথমে বলি যে দেখো এখানে কাইনেমেটিক স্টুডির ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, তাই তো। কাইনেমেটিক স্টুডি মানে কি 2 ডাইমেনশনাল মোশন। এবার 2D আর 1D এর মধ্যে পার্থক্য কি? দেখো 2 ডাইমেনশন মানে কি বলতো, ডাইমেনশন কথার অর্থ কি? ডাইমেনশন কথার অর্থ হচ্ছে দুটোর অ্যাক্সিস। মানে ধরো আমি ছোটবেলায় আমরা গ্রাফ আঁকতাম, মনে আছে? আমরা ছোটবেলায় একটা গ্রাফ মানে গ্রাফ প্লট করতাম, যখন আমরা ছোটবেলায় ক্লাস 9-10-এ পড়তাম, গ্রাফ আমাদের দিত, গ্রাফ পেপার দিত, সেখানে আমাদের গ্রাফ করতে হতো। তো তুমি দেখবে সেখানে একটা এরকম একটা লম্বা দাগ মানে দাগ থাকতো, এদিকে একটা লম্বা দাগ থাকতো, কি সেটা? এটাকে আমরা বলতাম এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বলতাম ওয়াই অ্যাক্সিস, মনে আছে নিশ্চয়? এবার বক্তব্য হচ্ছে যে এই যে দুটো অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসের মধ্যে যদি একটা সিঙ্গেল অ্যাক্সিস চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে 1D। যদি দুটো অ্যাক্সিস একসঙ্গে চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 2D। স্যার মানে বুঝতে পারলাম না, বলুন। দেখো ধরো চেঞ্জ মানে কি, দেখো অ্যাক্সিস যদি তুমি এদিকে যাও 1 2 3 4 5 6 7 8 এরকম করে বাড়তে থাকে, সেম গল্প এদিকে যদি আসি 1 2 3 4 5 6 7 এরকম করে বাড়তে থাকে, বলতে পারি। এবার দেখো যদি তোমাকে বলা হয় যে কোনো একটা গাড়ি এখানে দাঁড়িয়েছিল, এবার এই যে গাড়িটা এখানে দাঁড়িয়েছিল, এই গাড়িটা এদিক থেকে এদিকে মুভ করছে, সোজাসুজি কোনো একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে। যদি সোজাসুজি কোনো একটা গাড়ি যায়, ভাই তুমি আমাকে বলো যে ওই গাড়িটা কি প্রথমে 1 যাবে, তারপর 2 যাবে, তারপর 3-এ যাবে, তারপর 4-এ যাবে, তারপর 5-এ যাবে, তারপর 6-এ যাবে, এরকম করে এগোবে তো? তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এটাই, যে যখন কোনো একটা গাড়ি বাঁ দিক থেকে ডান দিকে মুভ করছে, তার মানে ওর পার্টিকুলার একটা সিঙ্গেল অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? এক্স অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। যদি এক্স বা ওয়াই এর মধ্যে যে কোনো একটা অ্যাক্সিস চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 1D মোশন। বোঝা গেল? তার মানে এখানে আমি কি বলতে পারি, এই গাড়িটা 1D তে রয়েছে। কেন রয়েছে? তার কারণ গাড়িটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, মানে ও কেবলমাত্র এক্স অ্যাক্সিস কে চেঞ্জ করছে, ওয়াই অ্যাক্সিস কে কিন্তু চেঞ্জ করছে না। বোঝা গেল? চলো এবার দেখো যে স্যার আপনি বলছেন যে এক্স অ্যাক্সিস কে চেঞ্জ করছে, আমাকে বলুন যে এক্স অ্যাক্সিস কে চেঞ্জ না করে কি ওয়াই অ্যাক্সিস কে চেঞ্জ করলে কি হবে না? হবে। স্যার এক্সাম্পল দিন। ধরো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ধরো এটা হচ্ছে একটা কোনো উঁচু মিনার, এই জায়গাটাতে তুমি দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে। তোমার কাছে একটা হাতের মধ্যে বল রয়েছে, ঠিক আছে। এবার এই যে বলটা আছে, এই বলটাকে তুমি ওপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছ। কি বললাম? এই বলটাকে তুমি ওপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছ, ঠিক আছে। যখন ওপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছ, যদি বায়ুর দ্বারা প্রবাহিত হয়ে ও যদি এদিক এদিক মুভ না করে, যদি ডাইরেক্টলি নিচেই পড়ে, তাহলে দেখো
তুমি কি এখানে বুঝতে পারছো যে বলটা ওপর থেকে নিচে পড়ছে, মানে ফার্স্টে 7, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর 0 তে গিয়ে পড়বে। তার মানে এখানে বলটা যখন ওপর থেকে নিচে পড়ছে তাহলে এখানে কোন অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে? ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। তাহলে যদি ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হয় তাহলে কি এটাকে আমি 1D মোশন বলতে পারি না? বলতে পারি। তাহলে তুমি ধরো কোনো একটা বলকে ওপর থেকে নিচে ফেলছো, তুমি কোনো একটা জিনিসকে ওপর থেকে মানে নিচে থেকে ওপর দিকে ছুড়ে দিচ্ছ, তাহলে যখন তুমি এইসব জিনিসপত্রগুলো করছো তখন ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। যখন গাড়ি এদিক থেকে এদিকে যাচ্ছে বা এদিক থেকে এদিকে যাচ্ছে তখন কেবলমাত্র এক্স অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। তো যখন কোনো পার্টিকুলার একটা অ্যাক্সিস চেঞ্জ হবে, সেটা এক্স হোক বা ওয়াই, অপরকে হ্যাম্পার না করে, তখন এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? ওয়ান ডাইমেনশনাল মোশন। ধরো কোনো একটা রেলগাড়ি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে সেটাও কি বলবো? এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। বা এরকম করে নিচের থেকে উপরের দিকে উঠছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর উঠছে, তাহলে সেই রেসপেক্টে কি বলবো? সেটাও তোমার হচ্ছে 1D মোশন। ঠিক আছে, আশা করি কারোর কোনো সমস্যা নেই। বায়ুটাকে আমি এখন ধরতে বারণ করেছি, বায়ুটা আমি পরে বলছি, পরে আসছি। লাস্ট 5 মাস এখন পড়ো, পড়তে তোমাকে 1 বছরই হবে। ঠিক আছে, হ্যাঁ লিফট তুমি এক্সাম্পল বলতে পারো। চলো এবার শোনো, আমরা এটাকে কি বললাম? এটাকে আমরা বললাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে স্যার 2D কাকে বলবো? ধরো 2D মানে কি বললাম আমি তোমাকে? 2D মানে বললাম হচ্ছে ভাই যখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটো একই সঙ্গে চেঞ্জ হবে। স্যার এরকম কি ব্যাপার আছে? ধরো কোনো একটা লোক এখানে রয়েছে, ঠিক আছে, এবার ওর পায়ে, ধরো এটা মেসি, মেসির পায়ে এখানে বল আছে, এ কি করলো? বলটাকে এখান থেকে এদিকে ছুড়ে দিল, বলটা এখান থেকে এদিকে ছুড়ে দিল, ঠিক আছে, মেসি কি করলো? বলটাকে ছুড়ে ফেলে দিল। তো যদি এই বলটাকে ছুড়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো এই বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে বলটা, ভাই এটাকেই বলতে পারি এক্স অ্যাক্সিস। এবং এই যে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে এক্স অ্যাক্সিস কে চেঞ্জ করতে করতে, তার সঙ্গে তুমি এটাও বলতে পারি যে বলটা কি বাঁ দিক থেকে ডান দিকে শুধু গেছে? ও তো ওপরেও গেছে রে ভাই, ও তো ওপরেও গেছে নিচেও এসছে, তার মানে ওয়াই অ্যাক্সিস কেও প্রত্যেক মুহূর্তে চেঞ্জ করেছে। তার মানে বলটার যদি পার্টিকুলারলি যদি আমি এখানে বলি, এখানে দেখো ওর একটা নির্দিষ্ট হাইটও আছে, ও একটা নির্দিষ্ট দূরত্ব কভার করেছে, তার মানে এক্স আর ওয়াই দুটোই কভার করেছে। সেম গল্প যদি বলটা যদি আমি এখানে নিয়ে চলে আসি, দেখো বলটা নির্দিষ্ট হাইটেও চলে এসছে, বলটা নির্দিষ্ট একটা দূরত্ব কভার করেছে, তার মানে কি বলতে পারি? এই যে বলটা যে একদিক থেকে একদিকে ছুড়ে দিল, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এই বলটা তোমার হচ্ছে 2 ডাইমেনশনাল মোশনে একদিক থেকে আরেকদিকে যাচ্ছে। একজন জিজ্ঞেস করলে যে স্যার যদি বায়ু দ্বারা কোনো কিছু যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে কি সেটা 1D হবে? হবে না। কারণ ধরো কোনো একটা বল ওপর থেকে নিচের দিকে পড়ছে, ওপর থেকে নিচের দিকে পড়ছে, এবার যদি বলটা ওপর থেকে নিচের দিকে পড়ার সময় যদি বাই চান্স বায়ু চলে এলো, তাহলে কি হবে? বলটা কি হবে? এরকম করে ডাইরেক্টলি গিয়ে এরকম করে পড়বে। তার মানে দেখো ও তো এদিক থেকে আসার জন্য ওয়াই অ্যাক্সিস চেঞ্জ করছে, আর যখন এটা এদিক থেকে এদিকে ডিসপ্লেসড হয়ে গেল তার মানে এক্স অ্যাক্সিসও চেঞ্জ হয়ে গেল, তার মানে তখন কি হবে? 2D মোশন হবে। বুঝতে পারলে? ঠিক আছে, আমি 3D তে এখন আসিনি, 3D এখন তোমার লাগবে না, আমি যেটুকু বলছি সেটুকু শোনো আগে। ঠিক আছে, তো আমি কি বললাম? আমি তোমাকে বলছি যে কাকে 2D বলে, কাকে 1D বলে। তো মধ্য কথা হচ্ছে 2D মানে হচ্ছে যেখানে এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস দুটোর মধ্যে যে কোনো একটা নয়, দুটোই যখন চেঞ্জ হবে। এবার তোমাকে আমি সবচেয়ে বেস্ট এক্সাম্পল বলছি, ধরো পেন্ডুলাম, এখান থেকে কোনো একটা তুমি দড়ি দিয়ে কোনো একটা মানে ববকে ঝুলিয়ে দিয়েছো, এবার দেখো যখন তুমি এই পেন্ডুলামটা দুলবে তখন কি হবে? তুমি যদি এখানে একটা ফোর্স দাও তাহলে কি হবে? পেন্ডুলামটা এখান থেকে এদিকে যাবে, যাবে তো। আবার ও ব্যাক করে এদিকে এসে এখান থেকে এদিকে আসবে, তো এরকম করে তো পেন্ডুলামটা দোলে রে ভাই, এরকম করে পেন্ডুলামটা দোলে। তো পেন্ডুলাম যখন এরকম করে দুলছে, তুমি একটা জিনিস ভাবো, যখন ও এখান থেকে এদিকে যাচ্ছে ভাই ও এতটা দূরত্ব কভার করেছে, মানে এক্স অ্যাক্সিস এতটা কভার হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ও কিন্তু এত দূরত্ব উপরে উঠেছে, মানে ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হয়েছে। তাহলে ওর যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটোই পরপর চেঞ্জ হয় তাহলে কি সেটাকে আমরা বলতে পারি না সেটা 2D মোশনে রয়েছে? তার মানে
যে কোনো সরল দোলগতি সেখানেও কিন্তু আমি বলতে পারি এটা 2D মোশনে রয়েছে। বোঝা গেল? তাহলে এখানে আমি কি বলতে পারছি, মোদ্দা কথা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যদি দুটোই চেঞ্জ হয় তখন সেটাকে আমরা 2D বলবো। তোমাকে আরো রিয়েল এক্সাম্পল বলছি। ধরো তোমাকে আমি বললাম এইটা হচ্ছে ধরো দুটো নদীর পার, এখান থেকে কি হচ্ছে নদী যাচ্ছে, এদিক থেকে এদিকে তোমার হচ্ছে নদী যাচ্ছে, নদীর স্রোত এই বাঁ দিক থেকে ডান দিকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, তুমি ধরো এখানে দাঁড়িয়ে রয়েছো, ওকে, তোমার দাবি হচ্ছে তুমি নদীটাকে পারাপার করবে। এবার খুব ভালো করে মন দিয়ে শোনো, তুমি যখন নদীটাকে পারাপার করবে তোমার দাবি হচ্ছে আমি এইখানে পৌঁছাবো, এ পয়েন্টে। তুমি যদি এখান থেকে নদীতে জার্নি শুরু করো, তুমি কি এ পয়েন্টে পৌঁছাবে? এখানে কিন্তু নদীর স্রোত আছে, তুমি কি এ পয়েন্টে পৌঁছাবে নাকি এদিকের কোনো একটা বি পয়েন্টে পৌঁছাবে? তোমার কি মনে হচ্ছে কোথায় গিয়ে পৌঁছাবে? এ পয়েন্টে পৌঁছাবে নাকি বি পয়েন্টে পৌঁছাবে? কি মনে হচ্ছে দেখে? প্রত্যেকে বলছো বি পয়েন্টে পৌঁছাবো। কেন পৌঁছাবো? তার কারণটা হচ্ছে ভাই এদিকে তো নদী আসছে, নদী তো এদিকে স্রোত দিচ্ছে, তো নদীর যদি এদিকে স্রোত আসে তার মানে ওকে তো ও যতই এদিক থেকে যাওয়ার চেষ্টা করবো না কেন ওকে ঠেলে এদিকে দিয়ে চলে যাবে, তাই তো? তাহলে তুই ভাবো, ও যদি এদিক থেকে এদিকে, যদি আমি এইটাকে ওয়াই অ্যাক্সিস ধরি তাহলে ও এদিক থেকে এদিকে যাচ্ছে মানে ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। এবার ওকে যেহেতু এখান থেকে এদিকে নদীর স্রোত ডিসপ্লেস করে দিয়েছে তার মানে কিন্তু এক্স অ্যাক্সিসও চেঞ্জ হয়ে গেছে। তার মানে তুমি বলতে পারো যে এই যে লোকটা এখান থেকে এদিকে যাওয়ার চেষ্টা করছে এই মোশনটাও কি, এটাও হচ্ছে তোমার গিয়ে 2D মোশন। প্রত্যেকের কাছে 2D মোশন ক্লিয়ার? প্রত্যেকের কাছে 2D মোশন ক্লিয়ার? এবার তুমি আমাকে বলো আকসার প্যাটেল, ঠিক আছে, আকসার প্যাটেল স্পিন বল ফেলবে, ঠিক আছে, স্পিন বল ফেললো, এই যে স্পিন বলটা ফেললো এটা কি মোশন, 1D নাকি 2D? দেখি বলো। আকসার প্যাটেল একটা স্পিন বল ফেললো, কি হবে 1D নাকি 2D? ভেরি গুড, ব্যাস তোমরা শিখে গেছো। ভাই মেসি যখন পা দিয়ে বলটাকে এদিক থেকে ফেলছে আমি বললাম আকসার প্যাটেল হাত দিয়ে এদিক থেকে ফেলবে, একই গল্প হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাত দিয়ে ফেলুক আর পা দিয়ে ফেলুক। চলো তোমরা 1D কাকে বলে 2D কাকে বলে শিখে গেছো, কোনো সমস্যা কিছু নেই। তো আমি তোমাকে বললাম যেটা সেটা হচ্ছে 2D মোশন কাকে বলে আর 1D মোশন কাকে বলে এটা বললাম। এবার শোনো খুব ভালো করে মন দিয়ে, আমরা আগের দিন পর্যন্ত যা যা পড়েছি, আমরা আগের দিন পর্যন্ত যা যা পড়েছি সেগুলো কি পড়েছি? সেগুলো পড়েছি হচ্ছে কাইনেমেটিক্স 1D, তাই তো? 1D এর মধ্যে আমরা কি কি পড়েছি গো? আমরা 1D এর মধ্যে পড়েছি হচ্ছে এখনো পর্যন্ত ডিসটেন্স পড়েছি, ডিসপ্লেসমেন্ট পড়েছি, আমরা ভেলোসিটি পড়েছি, আমরা স্পিড পড়েছি, আমরা অ্যাক্সিলারেশন পড়েছি, আমরা রিটার্ডেশন পড়েছি। এই প্রত্যেকটা জিনিস 1D এর রেসপেক্টে পড়েছি। আমাকে বলো পড়েছি তো অলরেডি, আগে পড়েছি এটা। তো এবার তোমাকে আমি একটা কথা বলি, খুব ভালো করে মন দিয়ে শোনো। তোমাকে যখন আমি 1D বললাম, ভাই 1D মানে কি বললাম? 1D মানে হচ্ছে হয় সেটা এক্স অ্যাক্সিস বরাবর যাবে, নয় সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে। এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এটা হবে, কখনোই এক্স এবং ওয়াই অ্যাক্সিস হবে না, তাই তো? এবার তুমি আমাকে বলো, যদি ও এক্স অ্যাক্সিস বরাবর যায় তাহলে এইভাবে যাবে, যদি ও ওয়াই অ্যাক্সিস বরাবর যায় তাহলে ও এইভাবে যাবে। যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোকে হ্যাম্পার করে তাহলে ওকে এভাবে কার্ভ হতে হচ্ছে নাকি? ভাই দুটোকে যদি তোমাকে আজকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটোকে যদি তোমাকে করতে হয় তাহলে তো একটা কার্ভ হতে হচ্ছে, তাই তো? দেখবে একজন ফরেক্স ট্রেড করছিল, তো আলটিমেটলি ওই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, ওই যে কার্ভ, ওই কার্ভটাই তোমার হচ্ছে 2D মোশনের গল্প। ঠিক আছে, যদি সেটা না থাকে তাহলে সেটা কি হবে? 1D হবে। তো আমরা মাথায় রাখবো একটা কথাই, যখন আমাকে 1 ডাইমেনশনাল কোনো কিছু জিনিসপত্র বলছে তার মানে সেখানে কোনো কার্ভের গল্প নেই। ঠিক আছে, তো মাথায় রাখবে তোমাকে যদি শুধু ডিসপ্লেসমেন্ট দেয় তাহলেও তোমাকে 1D এর কথা বলছে। যদি তোমাকে এই জায়গাটায় ডিসপ্লেসমেন্টের আগে লিনিয়ার কথাটা লিখে দেয় তাহলেও তোমায় কিন্তু 1D বলছে।
মনে থাকবে? কথাটা মনে থাকবে? তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, তো মাথায় রাখবে তোমরা যে জিনিসপত্রগুলো এর আগে পড়েছো। লিনিয়ার মানে কি? একটা সোজা লাইন। তো 1D যদি তোমাকে বাই চান্স না দিয়ে বলে দেয় যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, লিনিয়ার রিটার্ডেশন, তার মানে কিন্তু এটা 1D কেই বোঝাচ্ছে। ঠিক আছে? তো এর আগে আমরা যা কিছু পড়েছি সবকিছুই কিন্তু লিনিয়ারের রেসপেক্টে পড়েছি। এবার আমরা যেটা এখন পড়বো সেটা হচ্ছে অ্যাঙ্গুলারের রেসপেক্টে, অ্যাঙ্গুলারের রেসপেক্টে। ঠিক আছে? হ্যাঁ, একদম ওয়েভ 2D। এবার আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো সবার প্রথম সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে কি? আমরা এখন কি পড়বো? সার্কুলার মোশন পড়বো। সার্কুলার মোশন মানে কি? সার্কুলার মোশন মানে হচ্ছে কোনো একটা লোক বা কেউ যদি বা কোনো কিছু যদি এরকম করে গোল 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 করে ঘোরে, তাহলে এ কি বলবো? এ সার্কুলার মোশনে রয়েছে। বলতে পারি? বলতে পারি? তো এই যে গোল গোল করে ঘুরছে এটাকে আমি কি বলবো? সার্কুলার মোশনে রয়েছে। ওকে, ঠিক আছে? চলো এইবার দেখো ভালো করে মন দিয়ে, এটাকে আমি সার্কুলার মোশন বলবো, কোনো সমস্যা কিছু নেই। দেখো, তাহলে সার্কুলার মোশন কি আমি 2D মোশন বলতে পারি? প্রত্যেকে আমাকে বলো, সার্কুলার মোশন কি এবার আমরা কি 2D মোশন বলতে পারি? ইয়েস অর নো? প্রত্যেকে বলতে পারি তো? ভেরি গুড, তোমাদের সেন্স ডেভেলপ হয়ে গেছে। এতক্ষণ আমি যা বললাম তাতে তোমার সেন্স ডেভেলপ হয়ে গেছে। তাহলে আমি এটাকে বলবো কি? এটা হচ্ছে তোমার কি 2 ডাইমেনশনাল মোশন। দেখো এবার, সার্কুলার মোশন মানে হচ্ছে সে গোল গোল করে ঘুরবে। ভাই সার্কেল মানে তো গোল গোল করে ঘুরবে, অন্য কিছু নয়। এবার দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এরকম হচ্ছে একটা বৃত্তাকার মাঠ রয়েছে। ঠিক আছে? এরকম একটা বৃত্তাকার মাঠ রয়েছে। ওকে, এই বৃত্তাকার মাঠের কেন্দ্রটা হচ্ছে ধরো এটা। ঠিক আছে? এবারে শোনো, এবার তোমাকে যদি আমি বলি, তোমাকে যদি আমি বলি যে এই বৃত্তটার কেন্দ্র যদি এটা হয়, এই বৃত্তটার ব্যাসার্ধ কোনটা? তুমি বলবে এইটা একটা স্যার ব্যাসার্ধ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো, ব্যাসার্ধ আর ইজিক্যাল টু তোমাকে বললাম 5 মিটার। এই বৃত্তটার ব্যাসার্ধ আমি তোমাকে বললাম আর ইজিক্যাল টু 5 মিটার। ঠিক আছে? এবার তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, বলো তো বাবা এই আটটা কত হবে? তুমি আমাকে বলো, এই যে আটটা হলো, এই যে ব্যাসার্ধটা হলো, এই ব্যাসার্ধর মান কত হবে? সেম হবে, 5 মিটার হবে। ছোটবেলা থেকে পড়ে আসছি। তো তুমি পরিধি বরাবর কেন্দ্র থেকে যে কোনো লাইন টাও না কেন, প্রত্যেকটা জায়গাতেই আর কি হবে? 5 মিটার করেই হবে। কারণ যেহেতু প্রত্যেকটাই তোমার কি কি রেডিয়াসটা হচ্ছে তোমার কি 5 মিটার। এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। ওকে, খুব ভালো কথা। তাহলে এবার তুমি আমাকে বলো ভাই, এই যে রেডিয়াসটা আমি তোমাকে বললাম, এই রেডিয়াসটা কি কোয়ান্টিটি? ঝট করে বলো। যে তোমাকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় এইটার রেসপেক্টে যে এই যে রেডিয়াস তুমি পেলে আর ইজিক্যাল টু 5 মিটার, তাহলে আর তো মানে কি? রেডিয়াস। রেডিয়াস আমি তোকে, চলো আমি তোকে বাংলায় লিখছি, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি কোয়ান্টিটি? তোমরা কি বলবে? দেখো চোখ বন্ধ করে তোমরা লিখতে শুরু করি, চলে স্কেলার কোয়ান্টিটি স্যার, স্কেলার কোয়ান্টিটি। একদম ঠিক বলেছো। কারণ তুমি তো ভাই এখানে মান নিয়ে কাজ করছো, তুমি কি কোনো দিক দেখছো নাকি? দেখছো না তো, তুমি কেবলমাত্র সংখ্যা নিয়ে কাজ করছো। তো সংখ্যা নিয়ে কাজ করা মানে কি? স্কেলার কোয়ান্টিটি। তোমরা একদম ঠিক বলছো, কোনো সমস্যা কিছু নেই। চলো, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই, একদম ঠিক বলেছো। এবার শোনো, ধরো তোমাকে আমি বললাম যে এই হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। বোঝা গেল কি বললাম? আমি তোমাকে বললাম এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। যদি এটা বৃত্তাকার মাঠ হয়, যদি এটা বৃত্তাকার মাঠ হয়, তাহলে আমি যে তোমাকে বললাম এই যে রেডিয়াসটা, Your next class starts in 14 minutes. চলো দেখো, যখন আমাকে বলছে যে বৃত্তাকার ব্যাসার্ধটা হচ্ছে তোমার গিয়ে 5 মিটার, তার মানে এটা হচ্ছে তোমার গিয়ে স্কেলার কোয়ান্টিটি। এবার বক্তব্য হচ্ছে যে যদি কোনো একটা লোক, এটা যদি একটা বৃত্তাকার ফিল্ড ধরি,
যদি কোনো একটা লোক ধরো এখানে দাঁড়িয়ে রয়েছে, ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের কোনো একটা প্রান্তে একটা লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। ভাই দাঁড়িয়ে থাকতেই পারে, তার ইচ্ছা দাঁড়িয়ে আছে, তোমার কি, দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার আমি এটা কেন বললাম, আমি তোমাকে বলতে চাইছি যে যদি যদি তোমাকে এখানে লোকটার পজিশন বার করতে দেয়, খুব ভালো করে মন দিয়ে শোনো, যদি তোমাকে বলে এই লোকটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, ভাই তোমাকে তো একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে বলতে হবে যে এই লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? তুমি কি বলবে? তুমি বলবে যে লোকটা না এই কেন্দ্র থেকে এত দূরত্বে 5 মিটার দূরত্বে টুয়ার্ডস আউটসাইড দাঁড়িয়ে রয়েছে, বলবে? বলবে কিনা ভাই? তুমি বলবে যে লোকটা এই বৃত্তাকার মাঠের কেন্দ্র থেকে বাইরের দিকে এই বরাবর দাঁড়িয়ে রয়েছে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলবে? বলবে? চলো এইবার তুমি আমাকে বলো এবার ভাই, যে এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা দিয়ে আমি লোকটার পজিশনটাকে ডিরেক্ট করলাম, ঠিক আছে? আমি কি অন্য কোনো ব্যাসার্ধ দিয়ে এই পজিশনটাকে ডিরেক্ট করতে পারবো? আমি কি এই লোকটার পজিশনটা অন্য কোনো ব্যাসার্ধ দিয়ে ডিটেক্ট করতে পারবো? এই ব্যাসার্ধ দিয়ে পারবো, এই ব্যাসার্ধ দিয়ে পারবো, এই ব্যাসার্ধ দিয়ে পারবো, এই ব্যাসার্ধ দিয়ে পারবো? পারবো না, কোনো ব্যাসার্ধ দিয়ে পারবো না, কেবলমাত্র একটা ব্যাসার্ধ দিয়ে পাচ্ছি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে নেই। তো এই পার্টিকুলার যে ব্যাসার্ধটা আমি তোমাকে বললাম, এই পার্টিকুলার ব্যাসার্ধর দেখো এটার কি মান আছে? ইয়েস স্যার আছে। এটার কি দিক আছে? ইয়েস স্যার আছে। তার কারণ এ কিন্তু টুয়ার্ডস আউটসাইড দাঁড়িয়ে রয়েছে, আছে তো? আছে। তাহলে যদি কোনো একটা রাশির মান এবং দিক দুটোই থাকে, তাকে কি আমরা ভেক্টর রাশি বলতে পারি না? পারি তো। তার মানে এই যে রেডিয়াসটা হলো, এই রেডিয়াসটা কি রাশি? ভেক্টর রাশি। স্যার ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না তো। আপনি একদিকে বলছেন ব্যাসার্ধ স্কেলার রাশি, আবার এদিকে এইটার ক্ষেত্রে ভেক্টর রাশি, কিরকম একটা আজগুবে গল্প হয়ে গেল না? কেমন একটা নেপোটিজম দেখতে পাচ্ছি এই ব্যাসার্ধটার প্রতি, বাকিদের ক্ষেত্রে নয়, তাই তো মনে হচ্ছে এটা? তো মাথায় রাখবে, যে সমস্ত রাশি এরকম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুটোর প্রপার্টি শো করতে পারে, যেমন ব্যাসার্ধ, যেমন ব্যাসার্ধ, যে সমস্ত রাশি একাধারে স্কেলার একাধারে ভেক্টর, সেই সমস্ত রাশিকে আমরা বলে থাকি হচ্ছে টেনসার কোয়ান্টিটি। কি বললাম? টেনসার কোয়ান্টিটি। তাহলে টেনসার রাশি মানে কি? টেনসার রাশি মানে হচ্ছে যে সমস্ত রাশির একাধারে স্কেলারের মানে প্রপার্টি বর্তমান আর একাধারে ভেক্টরের প্রপার্টি বর্তমান, তখন এটাকে আমরা টেনসার রাশি বলে থাকি। বাংলা এর কিছু নয়, বাংলা এর কিছু নেই। বাংলাকে বাংলাতে এটা টেনসারই বলে। স্কেলারকে স্কেলারে বাংলা আছে? নেই তো। ভেক্টরে বাংলা আছে? নেই তো। তো টেনসারেরও বাংলা নেই, টেনসার হচ্ছে সেটাই, ঠিক আছে? একদমই তাই। তো টেনসারকে ওয়ান কাইন্ড অফ মিশ্র রাশি বলতে পারো, একদমই ঠিক, কিন্তু পরীক্ষার সময় তোমাকে টেনসারই জিজ্ঞেস করবে, অন্য কিছু বলতে যাও না আবার, ঠিক আছে? এবার শোনো, তাহলে কি স্যার পৃথিবীতে সবকিছু টেনসার রাশি? আমাকে আরো কিছু এক্সাম্পল দিন, আমাকে আরো এক্সাম্পল দিন স্যার। চলো, ধরো তোমাকেই বললাম এইটা হচ্ছে একটা তোমার আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র তোমাকেই বললাম, ঠিক আছে? আয়তক্ষেত্রে তোমাকে বললাম এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, প্রস্থটা হচ্ছে 4 মিটার। তুমি বলতে পারবে এর ক্ষেত্রফল কত? বলো। এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, বলতে পারবে এর ক্ষেত্রফল কত? অলরেডি বলছো তোমরা ভাই ক্ষেত্রফল হচ্ছে 5 ইন্টু 4 মানে 20 বর্গ মিটার বা মিটার স্কয়ার।
এবার তুমি আমাকে বলো ভাই, এই যা আমি যে এটা কি বার করলাম, আমি এটা বার করলাম এরিয়া, তো ক্ষেত্রফল বার করলাম। তো তুমি আমাকে বলো এই যে ক্ষেত্রফলটা বার করেছি, এই ক্ষেত্রফলটাকে কি আমি স্কেলার বলবো নাকি ভেক্টর বলবো? কি মনে হয় এই ক্ষেত্রফলটাকে আমি কি বলবো, স্কেলার নাকি ভেক্টর? কি মনে হতে পারে দেখি বলো তো। একদম স্কেলার। ভাই দুটো সংখ্যাকে আমি গুণ করেছি, দুটো সংখ্যাকে গুণ করার ফলে আমি এরিয়া পেয়েছি, তার মানে এটা কি বলবো, অবশ্যই স্কেলার কোয়ান্টিটি। কিন্তু না, না, এরিয়াকে আমি ভেক্টর কোয়ান্টিটিও বলতে পারি। যারা উচ্চ মাধ্যমিকে ভেক্টর রাশি নিয়ে পড়েছো তাদের এরিয়া বার করার হচ্ছে তোমার হচ্ছে একটা ফর্মুলা ছিল 2i ক্যাপ ইন্টু তোমার হচ্ছে প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ইন্টু তোমার হচ্ছে আরেকটা জিনিস দিল যে তাদের গুণ করতে দিত, মনে আছে তোমার? যাদের মনে নেই কোনো সমস্যা কিছু নেই, আমি তোমাকে যেটা বলছি শোনো ভালো করে। তো স্কেলার কিন্তু ভেক্টর রাশিও। স্যার কি করে হচ্ছে ব্যাপারটা বুঝুন তো। দেখো ধরে নাও এই হচ্ছে একটা রিমোট, চলো বাদ দাও, এই আমার কাছে এটা রয়েছে, ঠিক আছে, একটা ধরো, ধরো এটা হচ্ছে একটা আয়তাকার মাঠ, ওকে, এটা হচ্ছে একটা আয়তাকার মাঠ, কোনো সমস্যা নেই। এবারে এই যে আয়তাকার মাঠটা রয়েছে, এই আয়তাকার মাঠটাকে তো আমি এইভাবে বলতে পারি রে ভাই, এটা হচ্ছে তোমাকে 4, এটা হচ্ছে 5 বলতে পারি। এবার এখানে পুরোটা যদি এরিয়া বার করি তাহলে সেই রেসপেক্টেই বলতে পারি হচ্ছে 20 মিটার স্কয়ার, কোনো সমস্যা নেই। এইবার ভাই যদি আমাকে বলে যে এই আয়তাকার মাঠের মধ্যে কোনো একটা লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, ভাবো কোনো একটা লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে কোনো একটা লোক দাঁড়িয়ে রয়েছে, স্যার এইরকম করে কেন দেখালেন? আরে এটা তো আমি 2D তে দেখাচ্ছি, এটা তো 3D তে তোমাকে দেখতে হবে। যদি এটা আয়তাকার মাঠ হয়, এখানে যদি কোনো একটা লোক দাঁড়িয়ে থাকে তাকে তো এরকমই দেখাবে, ঠিক আছে, ভালো করে জিনিসটা বোঝো। এইবার খুব ভালো করে জিনিসটা দেখো, যদি আমি লোকটাকে বলি যে লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে আয়তাকার মাঠের মাঝখানে, তাহলে আমি লোকটার যদি ক্ষেত্রফল বলতে চাই, তার মানে যেটুকু জায়গাতে লোকটা দাঁড়িয়ে রয়েছে, ভাই যেটুকু জায়গাটার মধ্যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, মানে এই যে ছোট্ট বৃত্তটা, এই লোকটার পাটাকে ঘিরে এই যে ছোট্ট বৃত্তটা রয়েছে, এই ছোট্ট বৃত্তটার যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে কি তার একটা নির্দিষ্ট ডাইরেকশন নেই? আছে তো ভাই, টুয়ার্ডস কি পারপেন্ডিকুলার, লম্বভাবে লোকটা দাঁড়িয়ে রয়েছে, লম্বভাবে লোকটা দাঁড়িয়ে রয়েছে, তাহলে লম্বভাবে যদি লোকটা দাঁড়িয়ে থাকে তাহলে তো তার একটা নির্দিষ্ট ডাইরেকশনও আছে রে ভাই। তাহলে যখন ডাইরেকশন থাকবে তখন তো সেখানে ভেক্টর রাশি হবেই। তার মানে আমি বলতেই পারি এই যে এরিয়া, এই এরিয়া একাধারে স্কেলার রাশি, আবার এই এরিয়াটা একাধারে কিন্তু ভেক্টর রাশিও। তার মানে এই এরিয়া কি কোয়ান্টিটি যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে কি বলবে, টেনসার কোয়ান্টিটি, তাই তো বলবে। এবার শোনো ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা মারামারি করি যে এটা স্কেলার, এটা ভেক্টর, এটা স্কেলার, এটা ভেক্টর, এটা টেনসার। অ্যাকচুয়ালি হচ্ছে সব কিছুর বাবা হচ্ছে একটাই, সেটা হচ্ছে টেনসার, বুঝলে? সবার বাবা হচ্ছে টেনসার কোয়ান্টিটি, তার হচ্ছে দুটো বাচ্চা আছে। কি কি? সবার বাবাকে টেনসার কোয়ান্টিটি, তার দুটো বাচ্চা আছে। কি কি? একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে টেনসার কোয়ান্টিটি আছে, এই টেনসার কোয়ান্টিটি অনেক মান আছে, টেনসার 0 থেকে শুরু করে আপ টু 10 পর্যন্ত মান আছে। তো টেনসার 0, টেনসার 1, টেনসার 2, টেনসার 3, টেনসার 4, টেনসার 10 এরকম করে মান আছে। যখন টেনসারের মানটা 10-এর কাছাকাছি চলে যাচ্ছে তখন সেটা ভেক্টরের আশেপাশে চলে যাচ্ছে, যখন সেটা 0-র আশেপাশে থাকছে তখন সেটা স্কেলার হচ্ছে। এবার এগুলোর জন্য তোমাকে প্রপার সেই জিনিসটার অধ্যয়ন করতে হবে, বুঝতে পারলে? আমি তোমাকে জাস্ট বেসিকটা বোঝালাম, এটা এতটা সহজ জিনিস নয়, অনেকটা জটিল লেভেলের জিনিস, অনেকটা আপার লেভেলের জিনিস, বুঝতে পারলে? তো মাথায় রাখতে হবে এটাই যে টেনসার কোয়ান্টিটি হচ্ছে সবার বাবা, বুঝতে পারলে? তার বাচ্চা হচ্ছে একটা স্কেলার একটা ভেক্টর, কোনোটাই কিন্তু তার বাইরে নয়, ওকে? যেমন
স্যার আপনি তো বলছেন টেন্সার কোয়ান্টিটি সবার বাবা, আমাকে বলুন তো টাইম কি করে আপনি টেন্সার কোয়ান্টিটি বলবেন? কি বলতেই পারো স্যার টাইমকে আপনি বলুন টেন্সার কোয়ান্টিটি কি করে বলবেন? দেখো যদি আমি এইটার রেসপেক্টে বলি তাহলে টাইমের একটা নির্দিষ্ট টেন্সার মান আছে যেটা স্কেলারের কাছাকাছি, সেই জন্য সেটা স্কেলার। যদি আমি ফিজিক্সের রেসপেক্টে বলি, যদি রিয়েল লাইফের রেসপেক্টে বলি, তোমাকে কি বলতে পারো? দেখো টাইম হচ্ছে, তোমাকে বলতে পারি 5 মিনিট 10 মিনিট বলতে পারি। তো এটা মানে কি? এইটা মানে হচ্ছে ভাই 5 10 এগুলো হচ্ছে সংখ্যা, সংখ্যা মানে ভাই স্কেলার, সংখ্যা মানে হচ্ছে স্কেলার, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু ভাই টাইমের কি কোনো দিক নেই? টাইম তো প্রত্যেকটা মুহূর্তে পাস্ট থেকে ফিউচারের দিকে যাচ্ছে, তাই নয় কি? তাই নয় কি? আমরা টাইম ট্রাভেল যদি করি তাহলে ফিউচার থেকে আমরা পাস্টেও যেতে পারি, আমরা প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারি, প্রেজেন্ট থেকে ফিউচারে যেতে পারি, পারি না? তাহলে কি টাইমের দিক নেই? আছে তো। তাহলে টাইমকেও তো টেন্সার কোয়ান্টিটি বলা উচিত। তো বেশি জিনিস জানাটাও কিন্তু ক্ষতিকারক যদি সম্পূর্ণটা না জানো। তাই আমি এখানেই স্টপ করলাম। কারণ যদি আমি তোমাকে টেন্সার কোয়ান্টিটি নিয়ে এরপরে আরো বলতে যাই, দেখবে সময় কখন বেরিয়ে গেছে, ঠিক আছে, কখন বেরিয়ে চলে গেছে, তুমি ভাবতে থাকছো, তোমার মজা লাগছে এবি, কিন্তু তখন দেখবে যে তখন আর কিছু শেষ করে উঠতে পারলাম না। ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে আমি বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো, যে যেটুকু বলছি সেটুকু মাথায় রাখো। টেন্সার কোয়ান্টিটি তোমাকে বোঝালাম এর পেছনে গভীর কারণ রয়েছে বলে, নচেত আমি এটা বোঝাতাম না, তোমাদের পরীক্ষাতে অ্যাজ সাচ নেইও। যেটুকু দরকার সেটা বোঝাতে গেলে আমাকে টেন্সার কোয়ান্টিটি বোঝাতে হতো, সেই জন্য তোমাকে বেসিকটা বোঝালাম। এরপরে আমি এই সার্কুলার মোশনে এখনো কিন্তু ঢুকিনি, তার ওপর ওপর জিনিসপত্র চলছে। ঠিক আছে? তো সার্কুলার মোশনে আমি এবার ঢুকবো, কিন্তু ঢুকতে গেলে কি করতে হবে? আমি তো এই ক্লাসে ঢুকতে পারবো না, কারণ তোমার অলরেডি দেখো একটা পেরিয়ে গেছে। তো একটা থেকে তোমাদেরই ক্লাস রয়েছে, বাট পরের ক্লাসটা রয়েছে, তো আমাকেও বেরোতে হবে, তোমাদেরকেও এখানে বেরিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে? না হলে এইখান থেকে যদি কন্টিনিউ করে যাই ওইখানটা আবার হবে না। তো তোমরা প্রত্যেকে একবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় 5 স্টার প্রত্যেকে রেটিংটা দিয়ে বেরিয়ে যাও, কারণ আমার তো ক্লাস লাগবেই। তো তখন ওইখানে জয়েন করে যাও, আমিও বেরিয়ে যাচ্ছি, আমিও জয়েন করে যাচ্ছি, কারণ আমি না ঢুকলে তুমি ঢুকতে পারবে না। তো এভাবে ঢুকে যাও, তারপর ওইখানে গিয়ে আবার কথা বলছি। ভাই 2 মিনিটের ব্যাপার, 2 মিনিট আমি এবার জয়েন করে যাচ্ছি, 2 মিনিটে গিয়ে তারপর আবার তোমাকে এই জিনিসপত্র থেকে শুরু করছি। ঠিক আছে? চলো এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তারপর এখানে ঢোকো, আমি তারপর তোমাদেরকে বাকি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকছি। চলো টাটা। জাস্ট 2 মিনিটের মধ্যে তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।